সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই সাহিত্য আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা সোজা ১৭ শতকের এক দুর্দান্ত, বলা যায় রীতিমতো বিদ্রোহী একটা কবিতা নিয়ে কথা বলবো। জন ডানের ১৬৩৩ সালের বিখ্যাত মেটাফিজিক্যাল মাস্টারপিস দ্য সানরাইজিং। তো চলুন মনোযোগ দিয়ে বসে পড়ুন, কারণ আজ আমরা এই কবিতার একদম গভীরে ডুব দিতে যাচ্ছি। আজকের এই সিলেবাস স্টাইলের রোডম্যাপটা এক নজরে একটু দেখে নিই। প্রথমে আমরা মেটাফিজিক্যাল প্রেক্ষাপটটা বুঝব, তারপর কিভাবে সকালের সূর্যকে অপমান করা হলো, বাইরের জগৎ আর ঘরের ভেতরের জগতের ফারাক, এই সব পেরিয়ে শেষমেশ শোবার ঘরটা কিভাবে পুরো মহাবিশ্ব হয়ে উঠল, ঠিক সেই লজিক্যাল জার্নিটা ধরেই আমরা এগোব। তো আমাদের প্রথম অংশ, দ্য মেটাফিজিক্যাল রেবেল কনটেক্সট। জন ডান কিভাবে প্রথাগত প্রেমের কবিতার একদম গতানুগতিক রীতি ভেঙে একটা সম্পূর্ণ নতুন এবং বিদ্রোহী অবস্থান তৈরি করেছিলেন, সেটা দিয়েই শুরু করা যাক। কবিতাটি প্রকাশ পায় ১৬৩৩ সালে। আচ্ছা, শিরোনামের দিকে তাকালে খেয়াল করবেন সূর্যের ইংরেজি বানান সানতে একটা অতিরিক্ত এন আর ই আছে। না, এটা কোনো টাইপো বা ছাপার ভুল নয়। আসলে ১৭ শতকের ইংরেজি ভাষায় এটাই ছিল সূর্যের একদম স্ট্যান্ডার্ড বানান রীতি। এখন কবিতাটা বোঝার আগে আমাদের একটা খুব জরুরি জিনিস ক্লিয়ার হতে হবে, মেটাফিজিক্যাল কনসেপ্ট বিষয়টা আসলে কি। সহজ কথায় বলতে গেলে এটা হলো এমন একটা টানা, বেশ বুদ্ধিবৃত্তিক রূপক বা মেটাফর, যেখানে আপাত দৃষ্টিতে একদমই মিল নেই এমন দুটো জিনিসের মধ্যে একটা গভীর তুলনা টানা হয়। আজকের এই পুরো কবিতা জুড়েই ডানের এই দুর্দান্ত সাহিত্যিক কৌশলটা আমরা দেখতে পাব। চলুন আমাদের দ্বিতীয় অংশে, ইনসাল্টিং দ্য মর্নিং সান, অর্থাৎ সকালের সূর্যকে রীতিমতো অপমান করা। কবিতার শুরুতেই প্রেমিক প্রেমিকার শান্তিময় ঘুম ভেঙে যায় সকালের রোদে, আর সেখান থেকে শুরু হয় অভাবনীয় এক কাণ্ড। একটু ভাবুন তো, সকালবেলা আরাম করে ঘুমাচ্ছেন, আর ঠিক তখনই সূর্যের আলো এসে ঘুম ভাঙিয়ে দিল। ডান ঠিক এই জায়গাতেই রেগে গিয়ে বলছেন, মানে হে ব্যস্ত বোকা বুড়ো, অবাধ্য সূর্য, তুই কেন জানালার পর্দার ফাঁক দিয়ে আমাদের ডাকছিস? ১৭ শতকের মানুষ যেখানে সূর্যকে মহাবিশ্বের কেন্দ্র আর সময় নিয়ন্ত্রক এক ঐশ্বরিক শক্তি মানত, ডান সেখানে সূর্যকে একটা চরম বেয়াদব আর বিরক্তিকর সত্তা হিসাবে বকাঝকা করছেন। স্পর্ধাটা একবার ভাবুন। এবার আসি তৃতীয় অংশে, পাবলিক ওয়ার্ল্ড ভার্সেস প্রাইভেট স্যাংচুয়ারি। ড্যান কিন্তু সূর্যকে বকেই ক্ষান্ত হননি, তাকে রীতিমতো তাড়িয়ে দিচ্ছেন অন্য মানুষদের বিরক্ত করার জন্য। আর এর মাধ্যমে দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের মধ্যে একটা তীব্র বৈপরীত্য তৈরি হচ্ছে। একদিকে রয়েছে সাধারণ পৃথিবীর ব্যস্ততা, যেখানে দেরি করে স্কুলে যাওয়া ছাত্ররা আছে, রাজার শিকারে যাওয়ার তাড়া আছে, কিংবা কৃষকদের মাঠে যাওয়ার সময় হয়েছে। এটি একটা ঘড়ি ধরা চরম ব্যস্ত জগৎ। আর অন্যদিকে রয়েছে প্রেমিক প্রেমিকার একান্ত ব্যক্তিগত জগৎ, যেখানে প্রেম কোনো ঋতু, জলবায়ু বা ঘড়ির কাঁটা মানে না। ডানের মতে এই দিন, মাস বা ঘণ্টা হল স্রেফ সময়ের ছিন্ন ভিন্ন টুকরো। প্রেমের কাছে এই জাগতিক সময়ের কোনো মূল্যই নেই। চতুর্থ পর্ব, বিশ্বের সকল সম্রাটের ঊর্ধ্বে। দ্বিতীয় স্তবকে এসে বক্তার গলাটা কিন্তু বেশ পাল্টে যায়, বেশ আত্মবিশ্বাসী, বলা যায় বেশ দাম্ভিক একটা টোন চলে আসে। তো সাহিত্য অধ্যয়নরত আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, বক্তা ঠিক কিভাবে তার প্রেমিকাকে বিশ্বের সমস্ত সম্রাটদের ক্ষমতা এবং সম্পদের একদম ঊর্ধ্বে স্থান দিচ্ছেন? উত্তরটা আমি দেওয়ার আগে একটু নিজেরাই চিন্তা করে দেখুন তো, এ জায়গায় এসে কবি ঠিক কী ধরনের মেটাফিজিক্যাল রূপক ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার সবচেয়ে মজার দিকটা খেয়াল করুন। বক্তা চরম অহংকার নিয়ে বলছেন যে সূর্যের আলো যত শক্তিশালী হোক না কেন, তিনি চাইলে চোখের জাস্ট একটা পলক ফেলেই ওই আলোকে নিভিয়ে দিতে পারেন। কিন্তু তিনি সেটা করবেন না, কারণ ওই চোখের পলক ফেলার সামান্য সময়ের জন্য তিনি তার প্রেমিকাকে চোখের আড়াল করতে রাজি নন। এরপর তিনি সূর্যকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, বলছেন, গতকাল তুই যেসব প্রাচ্যের মশলার দ্বীপ বা পাশ্চাত্যে সোনার খনি দেখেছিস, কিংবা পৃথিবীর বড় বড় রাজাদের দেখেছিস, যা আজ গিয়ে খোঁজ নে, দেখবি ওই দুনিয়ার সমস্ত বৈশ্বিক সম্পদ আর ক্ষমতা বাইরে পড়ে নেই, বরং এই ছোট্ট একটা বিছানাতেই তার পাশে শুয়ে আছে। মানে পুরো পৃথিবীটাই যেন এই একটা ঘরে এসে জড়ো হয়েছে। পঞ্চম অধ্যায়, প্রেমের রসায়ন। আমরা এখন একদম শেষ স্তবকে চলে এসেছি, যেখানে ডানের এই মেটাফিজিক্যাল কনসেপ্ট একদম তার চূড়ান্ত শিখরে পৌঁছায়।
এই বিখ্যাত লাইনটা শুনুন, যেখানে বলা হচ্ছে, প্রেমিকা হল পৃথিবীর সমস্ত রাজ্য আর বক্তা হল তার একমাত্র রাজা। ব্যাস, এর বাইরে পৃথিবীতে আর কিচ্ছু নেই। বাকি দুনিয়ার সমস্ত রাজকীয়তা, সমস্ত ক্ষমতা হল স্রেফ তাদের এই নিখাত প্রেমের একটা সস্তা অনুকরণ বা কপি। আর ঠিক এই জায়গাটাতেই আসে ঐতিহাসিক অ্যালকেমির ধারণা। অ্যালকেমি কি? প্রাচীনকালে মানুষ সাধারণ আর সস্তা ধাতুকে জাদুমন্ত্র দিয়ে সোনায় পরিণত করার চেষ্টা করত, সেটাই। তো ডানের মতে পৃথিবীর ওই সমস্ত পার্থিব সম্পদ হলো ওই অ্যালকেমির মতো ভিত্তিহীন আর নকল। আর তাদের প্রেম, সেটাই হলো একমাত্র আসল সত্যিকারের খাঁটি সোনা। এবার আমাদের শেষ অধ্যায়, মহাবিশ্ব হিসেবে শোবার ঘর। কবিতার একদম শেষ লাইনগুলোর দিকে এগোলে আমরা দেখব বক্তার আবেগের জগতে একটা অসাধারণ পরিবর্তন ঘটছে। কবিতার এই আবেগের জার্নিটা খুব ইন্টারেস্টিং। একটু খেয়াল করলেই দেখবেন শুরুতে সূর্যের প্রতি কেমন একটা তীব্র ক্ষোভ আর বিরক্তি ছিল, তারপর সেটা রূপ নিল অহংকারে, ওই যে পলক ফেলেই সূর্যকে নিভিয়ে দেওয়ার দম্ভ। আর একদম শেষে এসে পুরো টোনটাই একদম পাল্টে গিয়ে এক অদ্ভুত উষ্ণ আর নিবিড় অন্তরঙ্গতায় রূপ নেয়, যেখানে তিনি ওই বৃদ্ধ সূর্যকে বিশ্রাম নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। এবং এখানেই আসে ডানের সেই চূড়ান্ত অকাট্য লজিক। দেখুন, সূর্য তো এখন বয়স্ক, তার একটু বিশ্রাম দরকার, কিন্তু তার ডিউটি তো হলো পুরো পৃথিবীকে তাপ দেওয়া, তাই না? ডান বলছেন, যেহেতু আমরা প্রেমিক প্রেমিকায় এখন সমগ্র পৃথিবী, আর এই পুরো পৃথিবীটা সংকুচিত হয়ে আমাদের এই বেডরুমে চলে এসেছে, তাই হে বুড়ো সূর্য, তুমি শুধু আমাদের এই বিছানাটা একটু আলো দাও, তাহলেই তো তোমার পুরো পৃথিবীকে উত্তাপ দেওয়ার কাজ ঘরে বসেই শেষ হয়ে যাবে। খামোখা আর বিশ্বজুড়ে ঘোরার দরকার কি? আর এভাবেই চমৎকার এই লাইনটির মাধ্যমে কবি কবিতার ইতি টানছেন। এই শোবার ঘরটা আক্ষরিক অর্থে মহাবিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেল, আর ওই চার দেওয়াল হয়ে উঠল সূর্যের ঘোড়ার নিজস্ব কক্ষপথ। প্রেমের জাদুতে একটা সাধারণ বিছানায় হয়ে গেল সমগ্র সৌরজগতের কেন্দ্র। তো আজকের এই আলোচনা শেষ করার আগে আপনাদের সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যায়। ডানের এই মেটাফিজিক্যাল কনসিপ্টগুলো শেষ পর্যন্ত কিভাবে প্রেম এবং মহাশূন্য বা স্পেস সম্পর্কে আমাদের পুরো জানাশোনাটাকেই একদম নতুন রূপ দেয়? এই প্রশ্নটা নিয়ে একটু ভাববেন, কারণ এটা ১৭ শতকের সাহিত্যের গভীরে ঢোকার একটা দারুণ চাবিকাঠি। সাহিত্য অধ্যয়নের এই যাত্রায় সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।